দর্শক, দেশের অর্থনৈতিক চালিকা শক্তি কৃষি, আর এই কৃষি বিষয়কে সামনে রেখেই আমাদের আয়োজন নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আর এই পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে আমি আছি জিনি আক্তার। দর্শক, প্রতিনিয়ত আপনাদের বেশ কিছু প্রশ্ন জমা হয়ে থাকে, আর আজকেও আপনাদের কৃষি বিষয়ক সকল প্রশ্নের সমাধান দিতে এই মুহূর্তে আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর ইমরুল কায়েস, উদ্যান তত্ত্ব বিভাগ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? বেশ ভালো আছি। বরাবরের মতোই আমরা আপনাকে পাই এবং আপনার কাছ থেকে বা আপনাদের কাছ থেকে যেরকম সমাধানগুলো তারা পেয়ে থাকে, তারা কিন্তু বারবারই আসলে সেই সমাধানের কাছ থেকে আবারও প্রশ্ন করে এবং আবারও আপনাদের কাছ থেকে সমাধান চায়। নতুন নতুন সময় নতুন নতুন প্রশ্ন চলে আসে, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা শুরুতে যে প্রশ্নটি পেয়েছি নরসিংদী থেকে, আমি প্রশ্নে চলে যাচ্ছি। বারুইচা থেকে নরসিংদীর, সেখান থেকে শাহ আলম জানতে চেয়েছেন আপনার কাছে যে তার ধুন্দুলের জমিতে ধুন্দুলের কিছু পাতায় সাদা ও হলুদে থেকে বাদামি দাগ পড়েছে, হলদে বাদামি দাগ পড়েছে, এখন তার করণীয় কি সে জানতে চাইছে। ধন্যবাদ শাহ আলম ভাই। আসলে এটা ধুন্দুলের ডাউনি মিল্ডি রোগ। এই রোগ যখন দেখা দেয় সাধারণত বয়স্ক পাতায় সাদা বা হলদে থেকে বাদামি কালারের দাগ দেখা যায় এবং এটা আস্তে আস্তে সম্পূর্ণ পাতায় ছড়িয়ে পড়ে। এই রোগ দেখা দিলে কৃষক ভাইকে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে, তা না হলে সমস্ত ক্ষেতেই এই রোগটা ছড়িয়ে পড়বে। কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? এটা হচ্ছে যেহেতু ছত্রাকজনিত রোগ, প্রথমে আমরা জৈব পদ্ধতিতে চেষ্টা করব সমাধান করার জন্য। যেমন হচ্ছে আগাছা পরিষ্কার করা, জমির যে গাছের অংশে এই রোগটা দেখা দিবে ওই রোগ অংশগুলো আমরা সরিয়ে নিয়ে এসে ধ্বংস করে ফেলবো এবং আগাম জাত চাষাবাদ করব। যখন বীজ বপন করব তখন আমরা বীজটাকে শোধন করে নেব। এছাড়া যখন জৈবিক পদ্ধতিতেও যদি আমরা কন্ট্রোল না করতে পারি, তারপরে আমরা কেমিক্যাল ট্রিটমেন্টে যাব। এই ক্ষেত্রে আমরা ম্যানকোজিব গ্রুপের কোনো ফাঞ্জিসাইড অথবা সালফার জাতীয় যে ফাঞ্জিসাইডগুলো আছে, বিশেষ করে কুমুলাস, এটা 4 গ্রাম প্রতি লিটার পানির সাথে যদি মিশিয়ে কৃষক ভাই 2 থেকে 3 বার স্প্রে করে, তাহলে এই দুন্দুল গাছের যে পাউডারি মিলডিউ বা ডাউনি মিলডিউ যে ডিজিজটা, এটা থাকবে না। আশা করছি কৃষি ভাই তার উত্তরটি পেয়ে গেছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। গাজীপুর থেকে আপনাকে পরবর্তী প্রশ্ন করেছে আপনার নিজের শহর গাজীপুরে মিজানুর রহমান, জানতে চেয়েছেন করলার হলদে মোচড়ানো দাগ দেখা যাচ্ছে করলায় এবং সেখানকার যে দাগটি কিভাবে তিনি দূর করবেন সমাধান চাইছেন। ধন্যবাদ। এটা আসলে করলার পাতা হলুদ এবং মোচড়ানো, এটা কয়েকটা কারণেই হতে পারে। আসলে এক্স্যাক্টলি আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা একটা ভাইরাসের প্রাদুর্ভাব, আবার সাথে সাথে আবার এটাও মনে হচ্ছে যে যেহেতু ইয়েলো কালার হয়ে যাচ্ছে, এটা ছত্রাকজনিত কারণেও পাতা হলুদ হয়ে যায় এবং মোচড়ায়া যায়। আবার অনেক সময় পাতা কার্ল হয়ে যায়, হলুদের সুপ দাগ দেখা দেবে, সেটা হচ্ছে ভাইরাসের কারণে হয়। তো আমাদের প্রথমত যে জমিটাকে ক্লিন কাল্টিভেশন করতে হবে, গুড এগ্রিকালচার প্র্যাকটিসের আন্ডারে নিয়ে আসতে হবে এবং সেখানে যদি ছত্রাক জাতীয় জীবাণু দ্বারা যদি এই রোগটা ছড়িয়ে থাকে, তাহলে ছত্রাকনাশক, অনুমোদিত ছত্রাকনাশক আমাদেরকে স্প্রে করতে হবে। অথবা যদি ভাইরাস আসলে সেকেন্ডারি বাহকের মাধ্যমে এটা ট্রান্সমিট করে, যেমন অ্যাফিড, জ্যাসিড বা জাপ পোকা, মিলিবাগ, এগুলো আমাদের তখন ধ্বংস করতে হবে বা এদেরকে মেরে ফেলতে হবে। এটা মেরে ফেলার জন্য ইনসেকটিসাইড, এটা যদি আমরা 0.5 থেকে 1 ml প্রতি লিটার পানিতে দিয়ে যদি স্প্রে করি, তাহলে এই শোষক পোকা বা যে বাহক পোকাগুলো, এই পোকাগুলো দমন হবে। এবং এই সাথে আমরা বাহক পোকাকে দমন করার জন্য বিভিন্ন ধরনের স্টিকি ট্র্যাপ বা আমরা লাইট ট্র্যাপ বা ফেরোমোন ট্র্যাপ, এগুলো ব্যবহার করেও জৈবিক পদ্ধতিতে এটা দমন করতে পারি। আর যদি ছত্রাক দ্বারা সংগঠিত হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। এবং এখানে আমাদের যে বীজটা ব্যবহার করব, বীজটা যাতে রোগ প্রতিরোধী জাত হয়। যেমন কৃষি গবেষণা ইনস্টিটিউট, তারা বিভিন্ন ধরনের ফসলের রোগ প্রতিরোধী জাত বের করেছে, সেগুলো আমরা চাষ করতে পারি। তারপরে আমরা একটু আগাম মাঠে লাগিয়ে এই রোগের প্রাদুর্ভাবগুলো কমাইতে পারি। আবার গাছের পাতা হলুদ হয় আরও কয়েকটা কারণ আছে, যেমন হচ্ছে যদি নাইট্রোজেনের অভাব হয় বা বোরন সারের অভাব হয়, সেই ক্ষেত্রেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে আর কি। সুতরাং কৃষক ভাইকে কিন্তু সকল যে সমাধানের যে প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আমরা তো আপনাদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে প্রশ্ন পেয়ে থাকি, তবে এবার আমরা একটি ভিডিও বার্তা নেব। ভিডিও বার্তার মধ্য দিয়ে আমরা তার কাছ থেকে প্রশ্নটি জানার চেষ্টা করছি। আমি মোহাম্মদ নাহিদ হাসান। আমি গত 7 বছর ধরে মিষ্টি কুমড়া এবং তরমুজ আবাদ করে আসতেছি। বিশেষ করে পোকামাকড়ের যে
বিভিন্ন কোম্পানির ওষুধগুলো বের হয়েছে, সেগুলো দিয়ে আমরা পোকামাকড় দমন করতে পারি। কিন্তু রোগের ক্ষেত্রে এরকম কোনো নির্দিষ্ট ওষুধ আমরা এখনও পাইনি। বিশেষ করে তরমুজের ঢলে পড়া রোগ, এটার কোনো আমরা সঠিক সমাধান এখন আমরা পাইনি। তো আপনাদের মাধ্যমে আমরা জানতে চাচ্ছি যে ঢলে পড়া রোগ কখন কী ওষুধ প্রয়োগ করলে আমরা এই সমাধান পাবো। স্যার, যেমনটি বলছিলেন তরমুজের ঢলে পড়া রোগের ক্ষেত্রে উনি কোনো সমাধান পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনার সমাধান কি হবে? ধন্যবাদ কৃষক ভাই। মানে যেহেতু দেখে মনে হচ্ছে যে উনি তরমুজ চাষি আর কি, অনেক ক্ষেত করেছেন। তো তরমুজ গাছের এটা একটা বড় একটা সমস্যা, এটা ফানজাইদের দ্বারা সংগঠিত হয়ে থাকে। এটা যখন হয় গাছের পাতা শাখা প্রশাখাগুলো ঢলে যায় এবং গাছটা এক পর্যায়ে মারা যায়। তো এটা যখন হয় তখন আমাদেরকে বিশেষ করে পানি সেচের ব্যবস্থাটা আমাদেরকে নজরে রাখতে হবে। জমি যদি স্যাঁতসেঁতে থাকে তাহলে এই সমস্যাটা বেশি দেখা দেয়। তো অনেক সময় দেখা যাচ্ছে যে কৃষক পানি দিচ্ছে, জমিটা এমনভাবে ভিজায় রাখছে যে উনি হয়তো পানিটা জমেছিল। তো এইটা আমাদেরকে স্যাঁতসেঁতে বা জমিটা পানি সুনিষ্কাশন ব্যবস্থা করতে হবে। আবার ঢলে পড়া অনেক সময় বীজের মাধ্যমেও এটা বাহিত হয়, বীজের দ্বারা সংগঠিত হয়। বীজ তাহলে আমাদের রোগ প্রতিরোধী যে জাতগুলো আছে, বিশেষ করে বিভিন্ন সিড কোম্পানি এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট, এরাও বিভিন্ন রোগ প্রতিরোধী জাত বের করেছে তরমুজের, এই জাতগুলো ব্যবহার করতে পারে। তাছাড়া আমাদের যে সার ব্যবস্থাপনা বা আমাদের যে পোকামাকড়ের ব্যবস্থাপনা, এইটা কিন্তু ঠিকমতো করতে হবে। কারণ অনেক পোকার আক্রমণের ফলেও কিন্তু গাছ ঢলে পড়ে, কারণ গুঁড়া থেকে কেটে দেয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে জমিতে পানির অভাব হলে ঢলে পড়ে যায়। তো ওনার যে সমস্যাটা, এটা হচ্ছে ফানজাই বা ছত্রাক দ্বারা সংগঠিত হয়েছে। অতএব ওনাকে ছত্রাকনাশক অ্যাপ্লিকেশন করতে হবে, বিশেষ করে রুব্রাল 2 গ্রাম প্রতি লিটার পানিতে দিয়ে যদি উনি স্প্রে করে তাহলে উনি এই সমস্যার সমাধান থেকে পরিত্রাণ পাবে। এছাড়া নাবা ক্রপ কেয়ার লিমিটেডের সাইফম্যান একটি মানে পচা রোগের একটা কীটনাশক আছে, সেটা যদি উনি 1.5 ml প্রতি লিটার পানিতে যদি দিয়ে ব্যবহার করে 3 থেকে 4 বার স্প্রে করতে হবে, তাহলে এই সমস্যা থেকে উনি পরিত্রাণ পাবে ইনশাআল্লাহ। এখন আমার হাতে যে প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলো মেসেঞ্জারের মধ্য দিয়ে আপনারা করেছেন। সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই ফেসবুক মেসেঞ্জারের মধ্য দিয়ে তাদের যে প্রশ্নগুলো রেখেছেন। ঢাকা থেকে একটি প্রশ্ন এসেছে এবং ঢাকায় যিনি প্রশ্নটি করেছেন, ঢাকার কাঁঠালবাগান থেকে রহিমা বেগম, তিনি বলছেন যে লাউ গাছের পাতায় সাদা দাগ এবং একই সাথে এই যে শুকিয়ে যাচ্ছে পাতাটা, সেটা কি মিলডিউ রোগের লক্ষণ কিনা, এবং যদি তা হয়ে থাকে তবে তার করণীয় কি? স্যার, আপনার কাছ থেকে জানতে চাইবো। ধন্যবাদ। উনি ঠিক সঠিকভাবে এটা আসলে আইডেন্টিফাই করতে পেরেছেন। এটা পাউডারি মিলডিউ ডিজিজ বলে। এই ডিজিজ দেখা দিলে বা এই রোগটা যখন দেখা দেয় তখন হচ্ছে যে পাতার উপরিভাগে এবং নিম্ন পৃষ্ঠে সাদা সাদা পাউডারের মতো জীবাণু পাওয়া যায় আর কি, দেখা যায়, যেটা হচ্ছে মাইসিলিয়াম বলি আমরা, ফাঙ্গাল ফ্রুটিং বডি। তো এটা দেখা দিলে সাথে সাথে তার মানে যখন দেখা যায় অল্প দেখা দিবে, আস্তে আস্তে পুরো পাতা ছড়ায় যাবে এবং পুরো গাছে ছড়ায় যাবে। এর ফলে গাছের শালক সংশ্লেষণে বাধাগ্রস্ত হয় এবং এই কারণে গাছ একটা পর্যায়ে শুকিয়ে মারা যায়, যেহেতু সে খাদ্য তৈরি করতে পারে না। তো এইটা আসলে এই যে এখন যে সময়টা, যখন আর্দ্রতা বেশি থাকে, উষ্ণতা বেশি থাকে, এই সময়ে পাউডারি মিলডিউ ডিজিজের প্রাদুর্ভাবটা বেড়ে যায়। তো এই সময় আমাদের এই লাউ জাতীয় ফসলের একটু অতিরিক্ত যত্ন নিতে হবে। যেমন আমরা যখন তাকে যখন পানি দিব, পানিটা সুষম মাত্রায় দিতে হবে, সার দিতে হবে, সুষম মাত্রায় সার দিতে হবে। আমাদের যে ফসলের যে বীজটা বপন করব, বীজটা আমাদেরকে শোধন করে নিতে হবে। তারপরে এটা যখন আমরা জৈবিক পদ্ধতিতে কন্ট্রোল যখন না করতে পারবো, যে বীজ শোধন করে আক্রান্ত অংশ মানে ধ্বংস করে কোনোভাবেই দমন করতে পারি না, তখনই আমরা কেমিক্যালটা ব্যবহার করবো। আমরা সাধারণত কেমিক্যাল প্রথম দিকে আমরা সাজেস্ট করি না, সাজেস্ট করি না। কারণ হচ্ছে যে আমরা কৃষক ভাইরা যত্রতত্র ইনসেকটিসাইড বা পেস্টিসাইড ব্যবহারের ফলে পরিবেশে যেরকম দূষণ হচ্ছে, আমরাও কিন্তু একটা বিষাক্ত খাবার খাচ্ছি। তাহলে সেফ ফুড প্রোডাকশনের জন্য কিন্তু আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিস ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। তো উনি কিন্তু এটা ফলো করতে পারে। তারপরে যদি দেখেন যে ওনার যদি বৃহৎ আকারে হয়, তাহলে কিন্তু উনি কেমিক্যাল ট্রিটমেন্টে যেতে পারে। এই ক্ষেত্রে যে কোনো অনুমোদিত ফাঞ্জিসাইড দিতে পারে, যেমন সালফার যে ফাঞ্জিসাইড আছে সেটা এখানে ছত্রাকনাশক হিসেবে ভালো কাজ করবে। এটা হচ্ছে সাধারণত 2.5 থেকে 3 গ্রাম প্রতি লিটার পানিতে আমরা স্প্রে করে দিতে পারি। এটা সাধারণত 2 থেকে 3 বার স্প্রে করলেই এই রোগটা মানে আসার শুরুতে যদি স্প্রে করি তাহলে আর এটার
মানে ফার্দার আর কন্টিনিউ করবে না আর কি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটি স্যার আবারও গাজীপুর থেকে এসেছে। ইউনুস প্রশ্ন করেছেন যে মুখী কচুর ব্লাইট রোগ হলে করণীয় কি এবং কচু চাষে জমি প্রস্তুতিতে পরামর্শ চাচ্ছেন তিনি আপনার কাছে। ধন্যবাদ। কচু দিন দিন বেশ জনপ্রিয় একটা ফসল হচ্ছে আর কি বাংলাদেশে, এবং এটা আয়রন রিচ একটা ফসল হওয়ার কারণে বাংলাদেশে যে আয়রনের ঘাটতি এই ফসলটা বা সবজি থেকে কিন্তু আমরা সেটা পেতে পারি। তো সেই হিসেবে উনি যে ডিজিজের কথা বা যে সিমটমের কথাটা বলেছেন সেটা হচ্ছে কচুর ব্লাইট রোগ বলি আর কি আমরা। এটা যখন দেখা দেয় কচু গাছের পাতা ছোট ছোট বাদামি আকারের প্রথমত দাগ দেখা যায়, পরবর্তীতে কিনারা থেকে পুড়ে সমস্ত পাতাটাই পুড়ে যায়। এটা পাতা জলসানোর, বাংলায় যেটাকে বলা হয় পাতা জলসানো রোগ। এই রোগ দেখা দেয় সাধারণত পানি বা বাতাসের সাথে এই জীবাণুটা মানে স্প্রেড আউট হয় বা বিস্তার লাভ করে। তো সেক্ষেত্রে আমরা যখন কোনো কচু ক্ষেত করব বা মুখী কচুর ক্ষেত যখন খেতে লাগাবো, তখন আমরা যে মানে জীবাণুমুক্ত কচুর যে রাইজোম কন্দ সেটা আমাদের সংগ্রহ করে লাগাতে হবে, এবং এই কন্দ লাগানোর আগে আমাদেরকে এটা ট্রিটমেন্ট করে নিতে হবে। বিভিন্ন সিড ট্রিটিং কেমিক্যাল আছে, সেই কেমিক্যালের মাধ্যমে এটাকে ট্রিট করে নিতে হবে। তারপরে ইরিগেশন যে পানিটা দিব, এই পানিটা যাতে স্ট্যান্ডিং কন্ডিশনে না থাকে, যাতে সাথে সাথে পানি মানে তার মাটিতে যতটুকু আর্দ্রতা দরকার তারপর তো পরবর্তী পানিটুকু যাতে চলে যায়, সেটা আমাদের সুনিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এবং আক্রান্ত যে পাতা, এই পাতা আমাদেরকে ওইখান থেকে অতি দ্রুততার সহিত এখান থেকে সরাই ফেলতে হবে, কারণ একটা গাছ থেকে আরেকটা গাছে এটা ট্রান্সমিট করবে আর কি। তো সমস্ত ক্ষেতেই কিন্তু নষ্ট করে ফেলবে। তো এবং এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস যেটা আমরা করি যে অনেক সময় পোকার মাধ্যমেও এটা মানে ছড়িয়ে থাকে। তো এই পোকা মানে আমাদেরকে কন্ট্রোল করা, মানে জৈবিক পদ্ধতিগুলো আমরা প্রথম দিকে অবলম্বন করব। তারপরে যদি কন্ট্রোল না হয় দেন আমরা কেমিক্যাল কন্ট্রোলে যাব। তো কেমিক্যালে এখানে আমরা রুব্রাল 2 গ্রাম প্রতি লিটার পানিতে একটা স্প্রে করে আমরা দিতে পারি। দর্শক, আমরা তো বিভিন্ন মাধ্যমে আপনাদের প্রশ্ন পেয়ে থাকি, তবে অনেকেই আছেন যারা কিন্তু বিশেষজ্ঞর সাথে সরাসরি তাদের প্রশ্নটি রাখতে চান। তো এই পর্যায়ে আমরা একটি ফোন কল নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমার নাম হলো আব্দুল্লাহ শামীম, পুরুজুরাইন, ঢাকা। আচ্ছা, ঢাকা থেকে আপনার প্রশ্নটি বলুন। প্রশ্ন হচ্ছে কি যে আমার দেশে যে আপনার হলো 2টা আম গাছ আছে, একটা হলো হাড়িভাঙ্গা আর একটা হলো আপনার হলো আপনার বেনানা ম্যাঙ্গো। এটার আপনার বয়স প্রায় আপনার 3 বছর। আচ্ছা, মানে এখন থেকে কোনো আপনার আসে না, ফুল আসে নাই। আরেকটা হচ্ছে কি আপনার এই সিজনে আপনার বাজার থেকে যে কাঁচা সিমের বীজ আনছিলাম, ওই সেই বীজ লাগানোর পর এখন আপনার যে সিম গাছ হয়েছে, এখন আর কি এইটা কি আপনাকে রাখবো না কেটে ফেলাবো? এটা কি আপনার ফুল আসতেছে না সিমের? ফুল আসছে, তারপরে দুটো গাছের মধ্যে হচ্ছে ফুল আসছে না, এই প্রবলেমটা আর কি আছে, সমস্যাটা আছে, তাই তো? জি 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 জি। আচ্ছা, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে, আমরা খুব শীঘ্রই সমাধানটি দিয়ে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, উনি যেমনটি বলছিলেন যে আমের কথাও বললেন, শিমের কথাও বললেন যে তার ফুল আসছে না, এই জায়গা থেকে দুটো গাছের কি ধরনের মানে লক্ষণ কি এবং একই সাথে সমাধানগুলো কি হতে পারে? ধন্যবাদ। উনি 2টা ফসলের কথা বলছেন। প্রথমত আমি আমের দিকে আসি আর কি। এখন উনি কিন্তু মেনশন করেন নাই বা বলে নাই যে এটা কি বীজ থেকে উৎপাদিত চারা নাকি গ্রাফটিং মানে ভেজিটেটিভ প্রোপাগেশন থেকে তৈরিকৃত চারা। যদি বীজের চারা হয় তাহলে এই 2 থেকে 3 বছরে সে ফুল ফল দিবে না। এটা দিতে মিনিমাম 7 থেকে 8 বছর বা 10 বছর সময় লাগতে পারে। এটা একটা। আর যদি ভেজিটেটিভ প্রোপাগেটেড বিভিন্ন গ্রাফটেড যদি চারা হয়ে থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় ফুল ফল মানে একটু ডিলে হয় অনেক গাছের কারণে। কারণ হচ্ছে যে গাছটা যদি ভেজিটেটিভ গ্রোথ বেশি হয়, অঙ্গজ বৃদ্ধি বেশি হয়, তাহলে তার ফলনটা দেরি হয়। এই ক্ষেত্রে আমরা একটা মানে আমাদের ভাষায় বলি যে কার্বন নাইট্রোজেন মানে CN রেশিও, কার্বন এবং নাইট্রোজেনের রেশিও যদি প্রপারলি গাছে মেনটেন না হয় তাহলে সে রিপ্রোডাক্টিভ স্টেজে যাবে না। ব্যালেন্সের কারণে তার এই আম গাছে ফুল আসছে না আর কি। যদি সেটা গ্রাফটেড চারা হয়ে থাকে তাহলে উনাকে যেটা করতে হবে যে এই বছর গাছের কিছু ডাল তাকে ভেঙে দিতে হবে। ভেঙে দিলে নাইট্রোজেনের পরিমাণটা মানে তার খাদ্যটা সঞ্চয় হবে, কার্বনটা সঞ্চয় হবে। পরবর্তী বছরে আমি আশা করি যে তার আম গাছে মুকুল আসবে আর কি। এটা হচ্ছে আমের। আরেকটা যেটা বলেছেন যেটা শিম গাছ, এই শিম সাধারণত আমাদের শীতকালীন ফসল। এই শিম মানে এটা ফটো সেন্সিটিভ। তবে এখন আমাদের বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠান কিন্তু ফটো ইনসেনসিটিভ
এরকম জাত বের করেছেন। উনি যে জাতটা হয়তো কিনেছেন বা লাগিয়েছেন সেটা হয়তো ফটো সেন্সিটিভ, যেটা শীতকালের জাত, যে কারণে তার ফুল আসছে না। এই কারণে উনি যদি গ্রীষ্মকালীন যে জাতগুলো আছে, বিশেষ করে কৃষি গবেষণা বা আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রিলিজ করা শিমের গ্রীষ্মকালীন ভ্যারাইটি আছে এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন শিমের ভ্যারাইটি আছে, তো এই বীজগুলো যদি উনি লাগায় তাহলে কিন্তু ফুলের সমস্যা হবে না। এখন আরো অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আছে, আমরা ফোন কল পেয়েছি, মেসেঞ্জার পেয়েছি, একই সাথে ভিডিও বার্তাও পেয়েছি। তবে আরো কিছু প্রশ্ন আমরা পেয়েছি, যেমন দেশের অনেক প্রান্ত থেকে তো প্রশ্ন এসেছে। এখন আমরা আরেক জায়গা থেকে প্রশ্ন নেব, সেটি হচ্ছে টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে মামুন প্রশ্ন করেছেন, ডাটার কাণ্ড পচা রোগ হলে সেক্ষেত্রে তিনি কি করবেন? আমরা স্যারের কাছে আসছি। ধন্যবাদ মামুন আপনার সুন্দর প্রশ্নের জন্য। ডাটা এখন এটা গ্রীষ্মকালীন সবজি, এই সময় ডাটা মানে ক্ষেতের মধ্যে আছে আর কি। তো ডাটা যে যখন পচন ধরে আর কি, তখন ডাটার কাণ্ডের মধ্যে পানি ভেজা দাগ দেখা যায় আর কি, এবং এক পর্যায়ে ডাটাটা ওইখান থেকে ভেঙে যায়। তো এটা যদি দেখা দেয় তাহলে কৃষক ভাই কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়। এই ক্ষেত্রে আমাদেরকে যেটা মানে করতে হবে যে প্রতিরোধের জন্য আমাদের বাজার থেকে যে বীজটা সংগ্রহ করব, বীজটা যাতে রোগমুক্ত বীজ হয় এটা একটা। তারপরে হচ্ছে যে আমরা যে সারটা ব্যবহার করতেছি এই সারে যাতে সুষম মাত্রায় হয়, একদম অ্যাপ্রোপ্রিয়েট ডোজের মধ্যে হয়। এটা যদি তারতম্য হয়, বেশি পরিমাণে দিয়ে দেয়, তখন কিন্তু এই ডিজিজটা দেখা দিতে পারে। তারপরে যখন এই জমিটা যখন স্যাঁতস্যাঁতে থাকে বা জমিটা যদি আগাছা যুক্ত থাকে বা পোকামাকড়ের আক্রমণ হয়, তখন কিন্তু এই রোগের প্রাদুর্ভাবটা খুব বেশি দেখা দেয়। তো প্রথমে আমরা ওই যে 2-1টা গাছে যখন প্রথমে দেখা দিবে, গাছটা উঠায় নিয়ে আমরা এটা ধ্বংস করে ফেলবো। তারপরেও যদি আমরা না কন্ট্রোল করতে, তারপরে আমরা কেমিক্যাল কন্ট্রোলে যাব। কেমিক্যাল কন্ট্রোলের ক্ষেত্রে নাবা ক্রপ কেয়ার লিমিটেডের যে সাইমেন কেমিক্যালটা আমরা ইউজ করতে পারি। 0.5 থেকে 1 ml প্রতি লিটার পানিতে 2বার স্প্রে করলেই এই সমাধান কৃষক পাবেন আর কি। যাক, বরিশাল থেকে আপনার কাছে আরেকটি প্রশ্ন এসেছে রাকিব। তিনি জানতে চেয়েছেন, নারিকেলের গাছের ফলন হচ্ছে না, ফুলও ঝরে পড়ছে, সেক্ষেত্রে সমাধানটি কি হতে পারে? ধন্যবাদ। আসলে নারকেল গাছে ফুল হচ্ছে না, আবার ফলও হচ্ছে না, বা ফুল আসলে ফল হচ্ছে না, এটা নারিকেলের একটা বর্তমানে একটা কমন মানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে পুরো বাংলাদেশে। তো এটার মূল কারণটা হচ্ছে যে আমরা নারিকেল গাছ বা যে কোনো ফল গাছ যখন লাগাই, লাগানোর পরে এর ঠিকমতো পরিচর্যা করি না, ঠিকমতো সার প্রয়োগ করি না। প্রথমত হচ্ছে সুষম মাত্রায় আমাদের সার প্রয়োগ করতে হবে। বিশেষ করে প্রতি বছর নারিকেল গাছে 2বার সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া দিতে হবে 800 গ্রাম, তারপরে হচ্ছে এমওপি 450 গ্রাম, টিএসপি 750 গ্রাম, আর তারপরে হচ্ছে জিঙ্ক সালফেট দিতে হবে 100 গ্রাম, কপার সালফেট 25 গ্রাম, এবং এই নাবা ক্রপ কেয়ার লিমিটেডের যে জৈব সার, এখন গোবর তো পাওয়া আসলে খুব টাফ এবং খুব ক্রাইসিস। তো সেক্ষেত্রে আমরা ওই যে বাজারে যে জৈব সারগুলো আছে, বিশেষ করে নাবা কেয়ার ক্রপ লিমিটেডের যে জৈব সার, সেটা আমরা ব্যবহার করতে পারি 15 কেজি। এই যে সারগুলো 2 কিস্তিতে বছরে 2বার স্প্রে মানে অ্যাপ্লাই করতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময় দিলেন। আমরা আশা করছি আবারও আপনাকে আমরা সাথে পাবো এবং অনেকগুলো প্রশ্ন নিয়ে আবারও আপনার কাছে হাজির হব। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে দীপ্ত টিভি সহ যে কৃষক ভাইরা প্রশ্ন করছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরও যদি এরকম আরও প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টিভি 7A গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা ইমেল করতে পারেন krishi@dipto.tv-তে। আরও তথ্য পেতে ফোন করুন 01-787-682-832 এই নাম্বারে, বা কমেন্ট করতে পারেন আমাদের দীপ্ত কৃষি ফেসবুক পেজে। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও দেখা হবে আপনাদের নতুন নতুন প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের এই আয়োজনটি।